আচ্ছা, আপনি কি জানেন এমন একটা প্রক্রিয়া আপনার শরীরের ভেতরে প্রতিদিন লুকিয়ে থাকে যা আপনার শরীরের পুরনো ক্ষতিগ্রস্ত অংশগুলোকে ভেঙে নতুন করে তৈরি করে দিতে পারে। আরো অবাক করার মতো বিষয় হলো এই প্রক্রিয়াকে সক্রিয় করার জন্য আপনাকে কোনো দামি ওষুধ, কোনো সাপ্লিমেন্ট, এমনকি বিশেষ কোনো খাবার বা বিশেষ কোনো চিকিৎসা নিতে হবে না। শুধু কিছু সময় না খেয়ে থাকলেই শরীর নিজের ভেতরে এক অসাধারণ পরিষ্কার ও মেরামতের কাজ শুরু করতে পারে। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি অটোফেজি এর জৈবিক প্রক্রিয়া নিয়ে যুগান্তকারী গবেষণা করেছিলেন এবং তার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাজার হাজার বছর আগে আমাদের ঋষিরা এই সত্য জানতেন। তারা বলেছিলেন লঙ্ঘনম পরম ঔষধম, অর্থাৎ উপবাসই সর্বোচ্চ ওষুধ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো উপবাস শুরু করার পর ঘন্টায় ঘন্টায় আপনার শরীরে কি ঘটে, আয়ুর্বেদ এই ব্যাপারে কি বলছে, আধুনিক বিজ্ঞান কি বলছে, আর কেন উপবাসকে অনেকেই শরীরের রিসেট বাটন বলে। শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, কারণ উপবাস কথাটা যতটা সোজা, উপবাস না বুঝে করলে অনেকটাই ক্ষতি। অতএব পুরো ব্যাপারটার সঙ্গে থেকে যারা নিজেকে নিজে বিনা ঔষধে এবং বিজ্ঞান সম্মত এবং আয়ুর্বেদের মত অনুযায়ী যদি নিজের শরীরকে সুস্থ করতে চান, তাহলে আজকের ভিডিওটা দেখা খুব দরকার। আর শেষে এই ভিডিওর শেষ পর্যন্ত যারা থাকবেন, শেষে এমন একটা ম্যাজিক টিপস আপনি পাবেন আমার কাছ থেকে, যেটা শিখে গেলে আর বুঝে গেলে উপবাস সম্বন্ধে আপনাকে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না। কারণ আজ আমি এমন একটি বিষয় বলবো যা হয়তো আপনার খাওয়া দাওয়া এবং স্বাস্থ্য সম্পর্কে দীর্ঘদিনের ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দেবে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী। স্বাস্থ্য সমৃদ্ধিতে আপনাকে স্বাগতম জানাই। এই চ্যানেলে আমরা শুধু রোগ নিয়ে কথা বলি না, আমরা খুঁজে বের করার চেষ্টা করি রোগের মূল কারণটা কোথায়। কারণ প্রকৃত স্বাস্থ্য শুরু হয় তখনই যখন আমরা লক্ষণ নয় কারণকে বুঝতে শিখি। আর আজকের বিষয় উপবাস শুধু একটা ধর্মীয় আচার নয়, বরং উপবাস একটা মানব শরীরের সবচেয়ে প্রাচীন এবং সবচাইতে শক্তিশালী স্বাভাবিক নিরাময় প্রক্রিয়াগুলোর একটা। যদি এই ধরনের বৈদিক ও বৈজ্ঞানিক স্বাস্থ্য জ্ঞান আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন অন করে রাখুন, কারণ আগামী দিনগুলোতে আমরা এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার স্বাস্থ্য সম্পর্কে দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। তাহলে চলুন আজ শুরু করি। একবার নিজের দিনটার কথা ভাবুন তো। সকালে ঘুম থেকে উঠে চা, তার সঙ্গে বিস্কুট, কিছুক্ষণ পর ব্রেকফাস্ট, তারপর অফিসে গিয়ে স্ন্যাক্স, দুপুরে ভারী খাবার, বিকেলে চা, রাতে আবার ভাত, রুটি, মাছ, মাংস, তারপর ঘুমের আগে আবার কিছু একটা। শুনতে পরিচিত লাগছে না? আজকের পৃথিবীতে আমরা প্রায় সারাদিন কিছু না কিছু খেয়েই চলেছি। আমাদের শরীর যেন এক মুহূর্তের জন্য বিশ্রাম পাচ্ছে না। এখন একটা প্রশ্ন করি, যদি একটা কারখানা দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন চলতেই থাকে, তাহলে সেই কারখানার মেরামতটা কখন হবে? মেশিন পরিষ্কার কখন হবে? ভাঙা অংশগুলো বদলানো কখন হবে? আমাদের শরীরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কারণ শরীর সারাক্ষণ যদি শুধু হজমই করতে থাকে আর হজম করার জন্য ব্যস্ত থাকে, তাহলে মেরামত করবে কখন? কেন শরীর নিজেকে নিজেই তো মেরামত করে। আপনি হয়তো ভাবছেন ওষুধ আপনাকে সুস্থ করে। না না, ওষুধ আপনাকে লাঠির কাজ করে, কিছুটা সাহায্য করে। যদি আপনি সুস্থ হন, সেটা নিজেকে নিজে শরীর সুস্থ করে, পুনর্গঠন করে। আমাদের এই প্রাত্যহিক ভুলের কারণে একবার ভেবেছেন শরীর নিজেকে পরিষ্কার করবে কখন, পুনর্গঠন করবে কখন? তার ফলে কি হচ্ছে? মানুষের শরীরে বাড়ছে প্রদাহ বা ইনফ্লামেশন, বাড়ছে ইনসুলিন রেজিস্ট্যান্স,
বাড়ছে ক্লান্তি, ঘুম কমছে, হজম খারাপ হচ্ছে, কম বয়সী মানুষ নিজেকে বৃদ্ধ মনে করছে। আর আমরা ভাবছি আরো ভিটামিন খাই, আরো সাপ্লিমেন্ট খাই, আরো কিছু এক্সট্রা যোগ করি। সমাধান হয়তো আরো কিছু যোগ করার মধ্যে নয়, বরং কিছু সময়ের জন্য কিছু না করার মধ্যেই লুকিয়ে আছে আসল সমাধান। এবার একটা আশ্চর্য মিল দেখি। আয়ুর্বেদ বলছে সমস্ত রোগের মূল হলো মন্দাগ্নি, অর্থাৎ দুর্বল পাচন অগ্নি, আমাদের হজমের যে অগ্নি সেটা দুর্বল। আর মডার্ন সায়েন্স বলছে মেটাবলিক ডিসফাংশন। শব্দটা আলাদা, ভাষাটাও আলাদা, কিন্তু সমস্যাটা কিন্তু এক। যখন শরীর খাবারকে সঠিকভাবে শক্তিতে রূপান্তর করতে পারে না, যখন কোষ শক্তি ব্যবহার করতে অদক্ষ হয়ে পড়ে, যখন বিপাকীয় প্রক্রিয়া ধীর হয়ে যায়, তখনই রোগের ভিত্তি তৈরি হতে শুরু করে। আয়ুর্বেদ তাকে বলছে অগ্নি, বিজ্ঞান বলছে মেটাবলিজম। কিন্তু দুজনেই কিন্তু একই কথা বলছে, শরীরের ভেতরের শক্তি উৎপাদন ও রূপান্তরের ব্যবস্থা ঠিক না থাকলে স্বাস্থ্য ঠিক থাকবে না। আর উপবাস এই ব্যবস্থাকে বিশ্রাম দিয়ে পুনরায় সুষম করার যে শক্তিশালী উপায়, সেটাকে ত্বরান্বিত করতে সাহায্য করে। অনেক মানুষ মনে করেন উপবাস শুধু ধর্মীয় আচার, কিন্তু আয়ুর্বেদে উপবাসকে চিকিৎসার অংশ হিসেবে দেখানো হয়েছে। চরক সংহিতায় বলা হয়েছে লঙ্ঘনম পরম ঔষধম, অর্থাৎ উপবাসী সর্বোচ্চ শক্তি। আয়ুর্বেদে একটি গুরুত্বপূর্ণ ধারণা আছে, তার নাম আম বা আমা। আমা বলতে বোঝায় শরীরে যে অপাচ্য, অপরিশোধিত, অবাঞ্ছিত উপাদান যা ধীরে শরীরের বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আয়ুর্বেদের ভাষায় তাকে বলা হয় আমা বা অগ্নি দুর্বল হওয়া। আর আমা দূর হয় যখন অগ্নি শক্তিশালী হয়। উপবাসকে বলা হয়েছে সেই প্রাকৃতিক প্রক্রিয়া যা অগ্নিকে জাগিয়ে তোলে। কিন্তু এখানে একটা বিষয় অনেকেই জানেন না, আমাদের পূর্বপুরুষদের একাদশী উপবাস, শিবরাত্রির উপবাস, মুসলিম ধর্মে রমজানের রোজা রাখা, বিভিন্ন ব্রত, এসব কি শুধু আধ্যাত্মিক অনুশীলন, নাকি এর পিছনে আরো গভীর কোনো শরীর বিজ্ঞান কাজ করছে? ভাবুন তো, প্রতি কয়েকদিন বা কয়েক সপ্তাহ অন্তর শরীরকে একটা নির্ধারিত নিয়মের, নির্ধারিত সময়ের বিশ্রাম যদি দেয়া হয়, একটি শিডিউল্ড রিপেয়ার উইন্ডো চালু করা হয়। ঠিক যেমন আমরা কম্পিউটারের মেনটেনেন্স করি, তেমনি শরীরকে মেনটেনেন্সের সুযোগ দেয়া হচ্ছে। এই আশ্চর্যের বিষয় হলো আধুনিক বিজ্ঞান আজ ধীরে ধীরে সেই কথাগুলি বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, উপবাস শুরু করার পর প্রথম 24 ঘন্টায় আমাদের শরীরে আসলে কি ঘটে? 4 ঘন্টা পরে কি ঘটে? 8 ঘন্টা পরে কি ঘটে? 12 ঘন্টা পরে কি ঘটে? আর সেই বিখ্যাত অটোফেজি, যার নাম শুনেছেন আপনারা, ঠিক কখন থেকে শুরু হতে পারে? চলুন এবার আমরা শরীরের ভেতরে প্রবেশ করি এবং ঘন্টায় ঘন্টায় শরীরের ভেতরে কি হয় সেটা দেখি। উপবাসের সময় শরীরের ভেতরে কি অসাধারণ পরিবর্তন ঘটে সেটা আমি ধাপে ধাপে আলোচনা করব। হ্যাঁ, কিভাবে করবেন, কতটা করবেন, কে করবেন না, সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা হবে। ভিডিওটা হ্যাঁ অবশ্যই একটু বড় হবে, ধৈর্যের সঙ্গে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অসম্ভবকে সম্ভব আপনি করতে পারবেন। উপবাসে তাহলে শরীরের পুনর্জন্ম হয়। এবার আমরা জানবো ঘন্টায় ঘন্টায় শরীরে কিভাবে পরিবর্তন হয়। এবার আমরা শরীরের ভেতরে প্রবেশ করি। ভাবুন আপনি রাত 8টায় শেষ খাবার খেয়েছেন, এরপর আর কিচ্ছু খাননি। বাইরে থেকে দেখলে মনে হবে আপনি শুধু খাবার খাওয়া বন্ধ করেছেন, কিন্তু ভেতরে শুরু হয়েছে একের পর এক জৈবিক পরিবর্তনের অসাধারণ যাত্রা। এখন আমরা ঘন্টায় ঘন্টায় দেখব সেই পরিবর্তনগুলো। মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু, কারণ এখানেই লুকিয়ে আছে উপবাসের প্রকৃত বিজ্ঞান। আর যতক্ষণ জিনিসটা আপনি না বুঝবেন ততক্ষণ তো উপবাস সম্বন্ধে আপনার ধারণা পাল্টাবে না, উপবাসকে আপনি ভয় পাবেন। খাবার খাওয়ার পর প্রথম কয়েক ঘন্টা শরীর ব্যস্ত থাকে যে খাবারটি খেয়েছেন সেটা হজম করতে। রক্তে গ্লুকোজ বাড়ে, ইনসুলিন বাড়ে, শরীর খাবার থেকে পাওয়া শক্তি তখন ব্যবহার করে। এই সময়ে শরীরের প্রধান কাজ হলো খাবারকে ভাঙা, পুষ্টি শোষণ করা, শক্তি তৈরি করা এবং
এটাই কিন্তু স্বাভাবিক অবস্থা। এখানে এখনো উপবাসের বিশেষ কোনো প্রভাব শুরু হয়নি। এবার 4 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর 8 ঘন্টা পর্যন্ত শরীর বুঝতে শুরু করে যে নতুন খাবার আর আসছে না। রক্তে গ্লুকোজ ধীরে ধীরে কমতে থাকছে, ইনসুলিনের মাত্রাও কমতে শুরু করে। তখন শরীর লিভারে সঞ্চিত গ্লাইকোজেন ব্যবহার শুরু করতে পারে। গ্লাইকোজেন হলো শরীরের জরুরি শক্তির ব্যাংক। প্রয়োজন হলে শরীর এখান থেকে গ্লুকোজ তৈরি করে নিতে পারে। এখনো শরীর শান্ত আছে, কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে, কারণ সে জানে বাইরে থেকে খাবার না এলে তাকে নিজের ভান্ডারের ওপরেই নির্ভর করতে হবে। কারণ শরীর সব সময় কিছু না কিছু কাজ করে, 24 ঘন্টা 365 দিন, এবং কাজ করতে তার লাগে এনার্জি বা শক্তি, সেটা আসে খাবার থেকে। কিন্তু খাবার বন্ধ করে দিলে শরীরের কাছে কিন্তু তখন সেই এনার্জির কিছুটা ঘাটতি হয়। ঘাটতি হলে শরীর তখন শুরু করে আসল গুরুত্বপূর্ণ পরিবর্তন। 8 ঘন্টা থেকে পরবর্তী 12 ঘন্টা পর্যন্ত এবার একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন শুরু হয়। লিভারের গ্লাইকোজেন ধীরে ধীরে কমতে শুরু করে। শরীর তখন বিকল্প জ্বালানি কোথায় রাখা আছে খুঁজতে শুরু করে, এবং তখনই শুরু হয় ফ্যাট বার্নিং। যাদের ওজন বেশি, যাদের পেট মোটা, পেটে ফ্যাট, তাহলে সেই যে এক্সট্রা ফ্যাট জ্বালাতে শুরু করে কখন? 8 থেকে 12 ঘন্টার পর থেকে। এটা ব্যতিক্রম হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার শরীরে জমে থাকা চর্বি এখন শক্তির উৎস হতে শুরু করেছে। চর্বি ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়, আর সেখান থেকে তৈরি হয় কিটোন বডিজ। নাম শুনেছেন, কিটোন বডিজ। কিটোন হলো মস্তিষ্কের জন্য একটি অত্যন্ত কার্যকর জ্বালানি। অনেক মানুষ উপবাসের এই পর্যায়ে এসে বলেন তাদের মনোযোগ বেড়ে গেছে, মাথা পরিষ্কার লাগছে, ধ্যান সহজ হচ্ছে, চিন্তা বেশি স্বচ্ছ হচ্ছে। এটা কেবল অনুভূতি নয়, এর পিছনে বাস্তব জৈবিক পরিবর্তন কাজ করে। সম্ভবত এই কারণেই আমাদের ঋষিমুনি ঋষিরা উপবাসের দিন ধ্যান, জপ ও সাধনার উপর এত গুরুত্ব দিতেন। আচ্ছা, আপনি ভেবে বলুন তো, কোন ধার্মিক বা সামাজিক যেসব অনুষ্ঠানগুলো হয় উপবাস ছাড়া, শুনেছেন কখন? তার মানে কি? নিশ্চয়ই এর পিছনে কিছু ব্যাপার তো ছিল। তাই বৈদিক ঋষিমুনি ঋষিরা সমস্ত শুভ কাজ, সমস্ত দুঃখের কাজ, সমস্ত আনন্দ অনুষ্ঠানে উপবাস একটা বাধ্যতামূলক পাঠ ছিল। আচ্ছা, উপবাস আর না খেয়ে থাকা, এটা কি এক জিনিস? এখানে একটা বড় ভুল ধারণা আমাদের ভাঙা খুব দরকার। অনেকেই ভাবেন উপবাস মানে শরীরকে না খাইয়ে কষ্ট দেওয়া, কিন্তু প্ল্যান্ড ফাস্টিং এটা কিন্তু না খাইয়ে রাখা নয়। প্ল্যান্ড ফাস্টিং অর্থাৎ ভেবে চিনতে, মনকে বুঝিয়ে উপবাস করা। আচমকা না খেয়ে থাকাটাকে শরীরের পক্ষে ক্ষতি, কিন্তু প্ল্যান করে যদি ফাস্টিং করেন তাহলে সেটা কিন্তু শরীরের জন্য হঠাৎ অত্যাচার বা না খাইয়ে রাখা নয়, যেখানে শরীর আগে থেকেই বুঝে যাবে যে খাবার পাওয়ার সুযোগ নেই। আর ফাস্টিং হলো খাদ্য বিরতি। ভালো করে বুঝবেন, ফাস্টিং এর উদ্দেশ্য সচেতনভাবে, নিয়ন্ত্রিতভাবে এবং পরিকল্পিতভাবে খাদ্য বিরতি, তাকে বলা হচ্ছে ফাস্টিং। আর না খেয়ে থাকা, এতে না খেয়ে থাকলে শরীর আতঙ্কিত হয়ে যায়, কিন্তু সঠিকভাবে পরিচালিত উপবাসে শরীর তার প্রাকৃতিক অভিযোজন ক্ষমতা ব্যবহার করে। তাই উপবাসকে অনাহার ভাবা একটা ভুল ধারণা। এবার আসি সেই বিষয়টাতে যার জন্য পৃথিবী জুড়ে এত আলোচনা, সেটা হচ্ছে অটোফেজি। অটোফেজি শব্দটার অর্থ হলো নিজেকে নিজে খাওয়া। শুনতে অদ্ভুত লাগলেও এর প্রকৃত অর্থ হলো নিজেকে পরিষ্কার করা, নিজেকে নতুন ভাবে তৈরি করা। 2016 সালে জাপানি ডাক্তার ডক্টর ওসিনোরি ওসুমি অটোফেজি এর জৈবিক প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। এখন প্রশ্ন হলো, অটোফেজি কখন শুরু হয়? এখানে একটা বিষয় পরিষ্কার করে বলে রাখা দরকার। অনেক জায়গায় বলা হয় 12 ঘন্টায় শুরু হয়, কেউ বলেন 16 ঘন্টায়, কেউ বলেন 24 ঘন্টায়। বাস্তব সত্যটা শুনে রাখুন, অটোফেজি এর মাত্রা ব্যক্তি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। বয়স, খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা, বিপাকীয় স্বাস্থ্য এবং আগের দিনের কি খাবার খেয়েছেন তার ওপরে কিন্তু এটা নির্ভর করে। তবে সাধারণভাবে আপনি যদি বলেন, আমি বলতে পারবো 12 থেকে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় অটোফেজি চালু হতে পারে। যখন অটোফেজি চালু হয় শরীর কি করে?
শরীর কোষের ভেতরে থাকা পুরনো, ক্ষতিগ্রস্ত এবং অকার্যকর উপাদানগুলোকে শনাক্ত করে প্রথমে, তারপর সেগুলোকে ভেঙে ফেলে, পুনরায় ব্যবহারযোগ্য কাঁচামালে আবার রূপান্তর করে নেয়। ভাবুন, আচ্ছা আমরা ভয় পাই না ক্যান্সার? ক্যান্সার কি? সেলের অ্যাবনর্মাল গ্রোথ, কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। তাই তো ডক্টর অসিনি বলেছেন যে ক্যান্সার সেলকেও কন্ট্রোল করতে পারে উপবাস, কারণ উপবাস করলে আপনার অটোফেজি চালু হবে, আর অটোফেজি চালু হলে সেলের অ্যাবনর্মালিটি শরীর নিজে নিজেই ঠিক করবে। একটা বাড়ি সংস্কার করার আগে পুরনো ভাঙা অংশগুলো সরানো হয়, ঠিক তেমনি শরীর প্রথমে পরিষ্কার করে, তারপরে পুনর্গঠন করে। এই কারণেই অটোফেজিকে অনেক বিজ্ঞানী সেলুলার হাউসকিপিং বলেন, অর্থাৎ কোষের ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, উপবাসের সময় শুধু শরীর নয়, আপনার অন্ত্রেও বিশ্রাম হয়। ভাবুন, একটা কারখানা যদি সারাক্ষণ চলতেই থাকে তাহলে রক্ষণাবেক্ষণ হবে কখন? গাঁট বা অন্ত্র একটা বিশাল জীবন্ত কারখানা, মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত এই যে লাইনটা সব সময় চলছে। এই উপবাসে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট এবং গাট হেলথ, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট বিশ্রাম পায়। উপবাসের সময় অন্ত্র কিছুটা বিশ্রামের সুযোগ পায় এবং সেই সময়ে শরীর তার শক্তির একটা অংশ মেরামত ও পুনর্গঠনের কাজে ব্যবহার করতে পারে। এই কারণেই অনেক মানুষ উপবাসের পরে হালকা অনুভব করেন। এবার আসি 16 থেকে 24 ঘন্টা যখন উপবাস হয়ে গেছে তখন কি হয়। এবার আরেকটা বিস্ময়কর পরিবর্তনের কথা বলি। উপবাসের সময় শরীরে গ্রোথ হরমোন বৃদ্ধি পেতে শুরু করে। গ্রোথ হরমোনের কাজ কি? এটি পেশিকে রক্ষা করতে সাহায্য করে, আমাদের যে পেশি, মাংস এক কথায় সাহায্য করে, চর্বি ভাঙতে সাহায্য করে, কোষ মেরামতে এর ভূমিকা বিশাল, হাড় ও টিস্যুর স্বাভাবিক পুনর্গঠনে সহায়তা করে, অর্থাৎ শরীরকে সংরক্ষণ ও মেরামতের মোডে নিয়ে যেতে সাহায্য করে। শরীর যেন বলছে যেহেতু নতুন খাবার আসছে না, তাই যা আছে তাই আরো দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হবে। যেমন আপনার যদি অপ্রতুল টাকা থাকে তাহলে আপনি যথেচ্ছ খরচা করবেন, কিন্তু আয়ের সোর্স যেই কমতে শুরু করলো আপনি কিন্তু হিসাব করে খরচা করবেন, অপ্রয়োজনীয় খরচা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। শরীরও ঠিক তাই, যখন বুঝতে শুরু করলো বা যেহেতু প্ল্যান করে ফাস্টিং করছেন, উপবাস করছেন, শরীর বুঝে গেছে খাবার আসবে না, তাহলে আমার কাছে যা জমানো খাবার আছে তাই দিয়েই আমাকে নিজেকে বাঁচতে হবে এবং শরীরকে আরো শক্ত করতে হবে যাতে আরো বেশি দিন এই শরীরটা বেঁচে থাকতে পারে। এবার আসি দীর্ঘ উপবাসের গবেষণায়। 24 থেকে 72 ঘন্টা। হ্যাঁ, যারা উপবাস শোনেননি তারা ভয় পাচ্ছেন, কিন্তু 24 থেকে 72 ঘন্টা খুব সহজেই উপবাস করা যায়। অবশ্যই কারোর গাইডেন্সে সে ব্যাপারগুলোই পরে বলবো। কিছু গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময়ের উপবাসের সময় শরীরে নতুন ইমিউন সেল তৈরির প্রক্রিয়া উদ্দীপিত হতে পারে। এখানেই স্টেম সেল নিয়ে আলোচনা আসে। স্টেম সেল হলো এমন একটা শরীরের কোষ যেগুলো প্রয়োজনে বিভিন্ন ধরনের নতুন কোষে রূপান্তরিত হতে পারে। আজব জিনিস আমাদের শরীরের ভেতরে রয়েছে। তাই কিছু বিজ্ঞানী মনে করেন দীর্ঘমেয়াদী উপবাস শরীরের পুনর্গঠন ও পুনর্নবীকরণ প্রক্রিয়াকে সমর্থন করতে পারে। তবে মনে রাখতে হবে এই ধরনের উপবাস কিন্তু সবার জন্য নয় এবং চিকিৎসক বা কোনো ন্যাচারোপ্যাথিস্টের পরামর্শ ছাড়া দীর্ঘ উপবাস করা উচিত নয়, এটা মাথায় রাখবেন। কিন্তু এখানেই শেষ নয়। আয়ুর্বেদে হাজার বছর আগে যা বলেছিলেন, আধুনিক বিজ্ঞান কি সত্যি আজ সেই সত্যের দিকে এগোচ্ছে? বৈদিক জ্ঞান ও আধুনিক গবেষণার মধ্যে আশ্চর্য মিলগুলো এখন আমরা দেখব। হাজার হাজার বছর আগে আমাদের ঋষিমুনিরা যা পর্যবেক্ষণ করেছিলেন, আজ আধুনিক বিজ্ঞান ধীরে ধীরে তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছে। আয়ুর্বেদ বলেছিলেন লঙ্ঘনম পরম ঔষধম, অর্থাৎ উপবাসী সর্বোচ্চ ওষুধ। আজ বিজ্ঞান বলছে নিয়ন্ত্রিত উপবাস শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করতে পারে। আয়ুর্বেদ বলছে অগ্নি শক্তিশালী করে, বিজ্ঞান বলছে মেটাবলিক হেলথ উন্নত করে। আয়ুর্বেদ বলছে আমা দূর করে, বিজ্ঞান বলছে কোষীয় বর্জ্য অপসারণ ও পুনর্ব্যবহারের প্রক্রিয়া শুরু হতে পারে। আয়ুর্বেদ বলছে মন শান্ত হবে, বিজ্ঞান বলছে ব্রেন ফাংশন ও মেন্টাল ক্লিয়ারিটি
উন্নত হতে পারে। দুই জগতের ভাষাটা আলাদা, কিন্তু অনেক ক্ষেত্রে তারা যেন একই পাহাড়কে দুই দিক থেকে দেখছে। এখন এমন একটি বিষয় বলবো যা অনেক মানুষ জানেন না। উপবাসের সময় মস্তিষ্কে কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পরিবর্তন ঘটতে পারে। এর মধ্যে একটি হলো BDNF। সহজ ভাষায় বললে এটা মস্তিষ্কের জন্য প্রাকৃতিক সার। যেভাবে একটি গাছ ভালো সার পেলে ভালোভাবে বেড়ে ওঠে, ঠিক তেমনি BDNF মস্তিষ্কের কোষগুলোর সুস্থতা ও যোগাযোগকে সমর্থন করে। কিছু গবেষণায় দেখা গেছে নিয়ন্ত্রিত উপবাস এবং নিয়মিত ব্যায়াম BDNF বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত হতে পারে। এই কারণে অনেক মানুষ উপবাসের সময় মানসিক স্বচ্ছতা, মনোযোগ ও ধ্যানের গভীরতা অনুভব করতে পারেন। সেই জন্যই তো ঋষি মুনিষীরা ধ্যানের আবেগে তারা দিনের পর দিন অভুক্ত থেকে যেতেন, খাবারের দরকার পড়তো না। সম্ভবত এই কারণে প্রাচীন সাধকরা উপবাসকে শুধু শরীরের নয়, মনেরও শুদ্ধিকরণ বলে মনে করতেন। এখন আমি এমন একটা বিষয় বলবো যেটা আগে বলেছিলাম, যা আপনার দৈনন্দিন জীবনকে বদলে দিতে পারে। আমরা সাধারণত ভাবি কি খাচ্ছি সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বিজ্ঞান বলছে কখন খাচ্ছি সেটাও সমান গুরুত্বপূর্ণ। আমাদের শরীর সূর্যের ছন্দের সঙ্গে কাজ করার জন্য তৈরি। দিনে হজম শক্তি তুলনামূলকভাবে বেশি সক্রিয় থাকে, রাতের দিকে শরীর বিশ্রাম ও মেরামতের দিকে যেতে চায়। কিন্তু আমরা এখন কি করছি? রাত 10টা, 11টা, আমরা রাত 12টাতেও ভারী খাবার খাচ্ছি। তারপরেও আমরা আশা করছি শরীর ঠিকমতো কাজ করবে। উপবাস আমাদের শরীরের স্বাভাবিক সার্কেডিয়ান রিদমের সঙ্গে পুনরায় সংযোগ ঘটাতে সাহায্য করতে পারে। এই কারণেই আমি সবসময় বলি, শুধু কি খাচ্ছ সেটা নয়, কখন খাচ্ছ সেটাও স্বাস্থ্য নির্ধারণ করে। তাই আমরা বলি সার্কেডিয়ান রিদম অনুযায়ী, সূর্যের ছন্দ অনুযায়ী প্রতিদিন যদি আমরা সূর্য ডোবার পরে না খাই, তাহলেই আমরা কিন্তু 12 ঘন্টা অন্তত পক্ষে রেগুলার একটা উপবাস করতে পারি, যার বেশিরভাগ সময়টাই আমরা ঘুমিয়ে কাটাই। এখন সবচেয়ে বাস্তব প্রশ্ন, আপনি কোথা থেকে শুরু করবেন? আমি 4টে স্তর বলছি, আপনি আপনার সুবিধা অনুযায়ী করে নেবেন। এটা প্রথমে সবার জন্য উপযুক্ত, সেটা হচ্ছে রাত 8টার মধ্যে খাবার শেষ করুন। সকাল 8টার আগে জল ছাড়া কিছু খাবেন না। এটা সহজ অভ্যাস। শরীরকে প্রতিদিন একটা রিপেয়ার উইন্ডো দেওয়া, অর্থাৎ 12 ঘন্টা খাওয়া, 12 ঘন্টা না খাওয়া। জল খেতে পারেন যদি এতে শরীর স্বাভাবিক মনে হয়। এবার আপনি 16-8 অর্থাৎ 16 ঘন্টা উপবাস করুন, 8 ঘন্টার মধ্যে খাবার খান। কিভাবে? সকাল 10টার আগে কিছু খাবেন না জল ছাড়া, সন্ধ্যে 6টার পরে কিছু খাবেন না, 10টা থেকে 6টা এর মধ্যে আপনি 2বার বা 3বার খেতে পারেন। তাহলে 8 ঘন্টা স্প্যানে খান, 16 ঘন্টা না খেয়ে থাকুন। তাহলে কি হচ্ছে? রেগুলার আপনার কিন্তু 16 ঘন্টা আপনার শরীর উপবাসে থাকছে। 16 ঘন্টা খাবার না পাওয়ার সঙ্গে সঙ্গে শরীর কিন্তু নিজেকে নিজে রিপেয়ারিং করার সময় পাচ্ছে। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণ, শক্তি বৃদ্ধি করতে চান এবং খাদ্যাভ্যাসের শৃঙ্খলা আনতে চান, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। একাদশীর উপবাস, এটি শুধু আধ্যাত্মিক ঐতিহ্য নয়, এটি শরীরের পর্যায়ক্রমিক বিশ্রাম দেওয়ার একটা প্রাচীন পদ্ধতি। মাসে 2বার অথবা 15 দিনে 1বার, যেটাই বলবেন। এটি নির্দিষ্ট রিপেয়ার ডে। কি করবেন? সারাদিন প্রতি ঘন্টায় জল খেয়ে থাকুন, জল না খেয়ে করবেন না, এবং প্রতি ঘন্টায় ঘন্টায় খাবেন। সূর্য ডুবে গেলে পিপাসা অনুযায়ী খাবেন, আর জোর করে খাওয়ার দরকার নেই। দিনের বেলা কিন্তু প্রতি ঘন্টায় জল। 24 ঘন্টা যদি থাকতে পারেন, আজকে রাত্রিবেলা খাওয়া শেষ করেছেন, পরশু দিন গিয়ে সকালবেলা আবার খাবার খাবেন, তাহলে এটাই আপনি মিরাকল বেনিফিট পেতে পারেন। তবে অবশ্যই বলি, শরীরকে বুঝিয়ে। প্ল্যান্ড ফাস্টিং, আনপ্ল্যান্ড না। আচমকা উপবাস হচ্ছে না খেয়ে থাকা। আগে থেকে ভেবে চিন্তে, কারোর পরামর্শে, কারোর গাইডেন্সে যদি উপবাস করেন, উপকার তো আপনি পাবেন। এরপরে যারা ফাস্টিং এ অভ্যস্ত হয়ে গেলেন, তারা কারোর গাইডেন্সে, অবশ্যই কোনো চিকিৎসকের গাইডেন্সে বা ন্যাচারোপ্যাথিস্টের গাইডেন্সে আপনি 24 ঘন্টা বা তার বেশি উপবাস করার অভ্যাস করতে পারেন। তবে হ্যাঁ, উপবাস কখনোই কাউকে দেখে নকল করবেন না। আপনার শরীর আলাদা, আপনার প্রয়োজনও আলাদা। আপনার শরীর উপবাস চলাকালীন বিভিন্ন রকম সংকেত দিতে পারে, যেটাকে আপনারা হয়তো ভাবছেন সমস্যা। তার জন্য উপবাস করতে গেলে কারোর গাইডেন্সেই করতে হয়। তাহলে কি হয়?
সেই সমস্যাগুলোর সমাধান খুব সহজেই করা যায়। দরকার শুধু জ্ঞান। উপবাস শক্তিশালী একটা পদ্ধতি, কিন্তু সব শক্তিশালী জিনিসের মতো এটাও সচেতন ভাবে ব্যবহার করতে হবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, নিয়মিত ওষুধ খান, বা গর্ভবতী হন, শিশু বা কিশোর হন, অথবা গুরুতর অসুস্থতা থাকে, তাহলে উপবাস শুরু করার আগে অবশ্যই কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া উপবাস করবেন না। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, উপবাস মানে জল বন্ধ করা নয়, পর্যাপ্ত জল পান করা দরকার। শরীরের কথা শোনা উচিত, শরীর কি বলতে চাইছে উপবাস চলাকালীন এটা বোঝা উচিত, এবং অস্বাভাবিক কোন রকম সমস্যা হলে জোর করে উপবাস চালিয়ে যাওয়া উচিত নয়। হ্যাঁ, শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো উপবাস ভাঙার উপায়। অনেক মানুষ উপবাস করেন। উপবাস করা শেখাটা খুব সোজা, কিন্তু উপবাস ভাঙার কিছু নিয়ম আছে। উপবাস অনেকেই ভাঙেন ভুলভাবে, ফলে উপকারের বদলে শরীরে অস্বস্তির সৃষ্টি হয়। আয়ুর্বেদের একটা সুন্দর নির্দেশনা আছে, ধীরে ধীরে ফিরে এসো। তাহলে কি নিয়ম? প্রথমে উষ্ণ জল, তার অন্তত আধ ঘন্টা পর ফলের হালকা রস, তার অন্তত আধ ঘন্টা 45 মিনিট পর ফল বা সহজপাচ্য কাঁচা সবজি, তারপরে শেষে স্বাভাবিক খাদ্য। এইভাবে ফিরে আসা উচিত। আগে 24 ঘন্টা না খেয়ে আছি বলে সূর্য উঠতে উঠতে এক থালা ভাত নিয়ে বসে পড়লাম, বিপদ হবে। যেই উপকার হয়েছিল উপকারটা তো হবেই না, উল্টে শরীরে ক্ষতি হবে। শরীরকে ধাক্কা দিও না, শরীরকে সহযোগিতা করা উচিত। শেষ করার আগে একটা কথা বলি, একবার ভেবে দেখুন আপনার শরীর প্রতিদিন আপনার জন্য কত কাজ করে। আপনি ঘুমিয়ে থাকেন তবু সে কাজ করে, আপনি ক্লান্ত তবু সে কাজ করে যাচ্ছে, আপনি ভুল খাবার খাচ্ছেন তবু সে আপনাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, আপনি অসুস্থ হচ্ছেন তবু সে লড়াই করছে, এক মুহূর্তের জন্য সে থামছে না। উপবাস আসলে শরীরকে শাস্তি দেওয়া নয়, উপবাস হলো শরীরকে একটা ছোট্ট উপহার দেওয়া, একটুখানি বিশ্রাম, একটুখানি সুযোগ, একটু সময়, যাতে সে নিজেকে নিজে মেরামত করতে পারে, নিজেকে গুছিয়ে নিতে পারে, নিজের ভিতরের প্রাকৃতিক বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারে। এবং হয়তো সেই কারণেই আমাদের পূর্বপুরুষরা বলেছিলেন, লঙ্ঘনম পরম ঔষধম, উপবাসী সর্বোচ্চ ওষুধ। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কারণ এতে এই তথ্য আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। কমেন্টে লিখে জানান আপনি কি কখনো উপবাস করেছেন, আপনার অভিজ্ঞতা কেমন উপবাস সম্বন্ধে। আর এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ স্বাস্থ্য ভাগ করে নিলে কমে না, জ্ঞান দান করলে বাড়ে। তাই আপনি যে জ্ঞানটা অর্জন করলেন, জ্ঞানটা আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন, এবং অবশ্যই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আগামী ভিডিওতে আমরা দেখব উপবাসের সময় কোন প্রাণায়াম করলে শরীরের মেরামত প্রক্রিয়া আরো কার্যকরভাবে সমর্থন করা যায়। সেই আলোচনা হবে অত্যন্ত আকর্ষণীয় এবং চমকপ্রদ। তাই নোটিফিকেশন বেল এখনই অন করে রাখুন। আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী, স্বাস্থ্য সমৃদ্ধির পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।